চার বন্ধু এক রাস্তায় চারজনে দেখা হলো। প্রথম রাজপুত্র তার কথাবার্তা আচার আচরণে তার সে রাজকীয় মানুষের প্রমাণ দেয়। দ্বিতীয় জন ছিল সম্পদওয়ালা ব্যবসায়ীর পুত্র। সে ছিল বেশ সচেতন এবং অনেক মেধাবী। তৃতীয় জন ছিল লম্বা, দেখতে বেশ সুন্দর, যে কেউ তাকে দেখলে আকৃষ্ট হতো। চতুর্থ জন ছিল কৃষকের ছেলে। সে ছিল বেশ শক্তিশালী এবং সুষ্টমদেহী। নিয়তি তাদেরকে নিয়ে এসেছে এক মোহনায়। চারজনই রাস্তায় এসে একে অন্যের সাথে পরিচিত হলো। সে সময় দুর্ভিক্ষ চলছিল চারদিকে। গায়ে জামা ছাড়া আর কিছুই তাদের সাথে ছিল না। তারা হাঁটতে হাঁটতে কিভাবে আয় রোজগার করা যায় সে ব্যাপারের কথা বলছিল। রাজপুত্রের মাথার চুল বাতাসে উড়ছিল। সে তার নয়া বন্ধুদের বলল, তকদিরের উপর কারো কোনো হাত নেই। ব্যবসায়ীর ছেলে বলল, জ্ঞান আর মেধা হলো সবচেয়ে বড় কথা। জ্ঞান বুদ্ধির স্থান সবকিছুর উপরে। দূর সময় বিপদ আপদে চিন্তা বুদ্ধি কাজে লাগিয়ে কেবল মুক্তির উপায় খুঁজে পাওয়া যেতে পারে। সুদর্শন ছেলে বলল, কিন্তু আমার মনে হয় না। সৌন্দর্য হলো মানুষের সহযোগী। বিপদে পড়লে সুন্দরকে কাজে লাগানো যেতে পারে। তারপর কৃষকের ছেলে বলল, তোমাদের সবার কথা একদিকে আর চেষ্টা প্রচেষ্টা একদিকে। বিশেষ করে পুরুষদের পরিচয় হলো কাজের মধ্যে। যে কোনো কাজ করবে নিজের বাহুবলীকে কাজে লাগিয়ে, খাবারের ব্যবস্থা করবে, তার উন্নতি হবে। এভাবে কথা বলতে বলতে চার বন্ধু রাস্তায় আসছিল। যেতে যেতে দূরে একটা শহর দেখা গেল। শহর দেখে সবাই খুশি হয়ে গেল। মনে হলো নতুন করে প্রাণ ফিরে পেল তারা। কিছুক্ষণ পর তারা শহরে পৌঁছে গেল। পৌঁছেই তারা একটা গাছের নিচে বসে খানিকটা ক্লান্তি দূর করে নিল। এরপরে ভাবলো কি করে ক্ষুধা মিটানো যায়। কারো কাছে টাকা পয়সা ছিল না, পরনের পোশাক বাদে। সম্পদ বলতে তাদের কাছে কিছু ছিল না। তাদের কাছে রাজপুত্র কৃষকের ছেলেকে বলল, তোমার কথাটা এখন প্রমাণ করো তো। তুমি বলেছিলে সবকিছু নির্ভর করে কাজের মধ্যে। তুমি এখন শহরে যাও, বাহুবলীকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করে নিয়ে আসো, অন্তত কাল পর্যন্ত যাতে চলে। কৃষকের ছেলে বলল, ঠিক আছে। এই বলে রুজির জন্য বেরিয়ে পড়ল সে। তারপর কৃষকের ছেলে শহরে এসে বলল, এই শহরে এত দ্রুত কাজ পাওয়া যাবে না। এই জন্য আমার উচিত শহরে বাইরে গিয়ে কিছু জ্বালানি সংগ্রহ করে এগুলো বিক্রি করা। সে জ্বালানি বিক্রি টাকা দিয়ে সবার জন্য খাবার দাবারের আয়োজন করব। সিদ্ধান্ত অনুযায়ী সে দ্রুত চলে গেল কাজে। 2 বোঝা লাকড়ি সংগ্রহ করলো এবং কাঁধে তুলে নিয়ে সোজা চলে গেল শহরের দিকে। বিস্ময়কর ব্যাপার হলো, বাজারে গিয়ে অতি দ্রুত বিক্রি করে ফেললো সে। লাকড়ি বিক্রি করে 1 দেড়হাম পেল। তা দিয়ে খাবারের আয়োজন করে বন্ধুদের উদ্দেশ্যে রওনা হলো। বন্ধুরা তো অপেক্ষা করছিল কখন আসবে। বন্ধুদের কাছে ফেরার পথে শহরের ঢোকার দরজা সে লিখে রাখলো, একদিনের শ্রমের মূল্য 1 দেড়হাম। ওই রাতে সবাই পেট ভরে খেয়ে ভালোভাবে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে ঠিকঠাক মতন ঘুম ভাঙলো সবার। আজ সুদর্শন যুবকের পালা। সুদর্শন যুবককে শহরে যেতে হবে এবং সবার জন্য খাবারের ব্যবস্থা করে প্রমাণ করতে হবে মানুষের সৌন্দর্যটাই হলো আসল ব্যাপার। কৃষক বন্ধু তো তাকে বলেই ফেললো, তুমি তো বলো মানুষের রূপ সৌন্দর্য এগুলো সাহায্য করে। এখন তুমি কি তোমার সুদর্শন রূপের সাহায্য নিয়ে আমাদের জন্য আজ ঠিকঠাক করে খাবার নিয়ে আসতে পারবে? সুন্দর ছেলে কোনো জবাব না দিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। শহরে গিয়ে এগুলি উগুলি গুড়গুড় করলো, কিন্তু ঘোরাঘুরি করে তো আর আয় রোজগার ব্যবস্থা করা যায় না। সে তখন মনে মনে বলল, আমার কথাটা বলা ঠিক হয়নি। ভীষণ অনুতপ্ত হয়ে পড়লো সে। কিন্তু এখন এসব ভেবে তো আর কোনো লাভ নেই। এখন কি আর করা যায়, টাকা কিভাবে সংগ্রহ করা যায় এসবই ভাবছিল। সুন্দর ছেলে আর বলছিল, ওদিকে বন্ধুরা অপেক্ষায় আছে খাবারের জন্য। এসব ভাবতে ভাবতে একটা গাছের নিচে বসে পড়লো সে। ক্লান্তিতে ঘুম এসে গেল তার। কিছুক্ষণ পর এদিক দিয়ে এক মহিলা গাছের নিচ দিয়ে যাচ্ছিল। সে অবাক হয়ে দেখলো, কি সুন্দর ছেলে, কি চমৎকার ভাবে ঘুমাচ্ছে। মহিলা ধরে নিয়েছিল ওই যুবক শহরে নতুন এসেছে, কেননা এর আগে তাকে আর কখনো দেখেনি। যুবকের জন্য তার অন্তর পড়ে গেল। যুবকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার চাকরকে বলল, একে বাসায় নিয়ে গেলে ভালো হয়। হয়তো তার কাছে টাকা পয়সা নাই আর খিদার যন্ত্রণায় ঘুম এসে গেছে। মহিলার কথা শুনে চাকর যুবকের কাছে গেল। তাকে ঘুম থেকে উঠিয়ে বলল, তোমার কপাল খুলে গেছে। আমার মনিব তোমাকে বাসায় দাওয়াত করেছে। এবং সুন্দর পুরুষটার মনে হচ্ছিল যে স্বপ্ন দেখছে। কিন্তু চাকর যখন আবার ডাকলো তখন উঠে দাঁড়ালো এবং চাকরকে অনুসরণ করলো। চাকর আবারও বলল, তোমার কপাল খুলে গেছে হে যুবক। এই কথা শুনে সুন্দর পুরুষটা আল্লাহর শুকরিয়া আদায় করলো। ধনী মহিলার বাসায় গিয়ে যুবক ভালোভাবে খেলো, বিশ্রাম নিল। দুপুরে ফেরার সময় মহিলা 50 দেড়হাম হাতে বুঝিয়ে দিল। ওই টাকা দিয়ে বন্ধুদের জন্য ভালোভাবে খাবার আয়োজন করলো এবং শহরে
শহরের দরজা লিখে রাখলো, সৌন্দর্যের একদিনের মূল্য 50 দেরহাম। বন্ধুরা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করলো এবং তার অনেক প্রশংসা করলো। তৃতীয় দিন শুরু। আজ ব্যবসায়ীর পুত্রের পালা, তাকে আজ শহরে যেতে হবে। রাজপুত্র বলল, আজ আমরা তোমার বুদ্ধি এবং মেধা দেখব। তুমি তো বলেছিলে মেধার সমান কিছু নেই। এখন তোমার কথা প্রমাণ করার সময় এসেছে। তোমার বুদ্ধিমাত্রাকে কাজে লাগিয়ে আমাদের ভালো মন্দ খাবার আয়োজন করতে হবে। ব্যবসায়ীর পুত্র কোনো জবাব না দিয়ে রওনা হলো শহরের দিকে। সমুদ্রের তদরে যেভাবে মানুষ হেঁটে বেড়ায় সে সেভাবে আসছিল। যে দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, কিভাবে উপার্জন করবে সেটা নিয়ে সে ভাবতে ভাবতে তার নজর পড়লো দূরে একটা জাহাজের দিকে। একটু এগিয়ে গিয়ে দেখলো সুন্দর সুন্দর এবং দামি দামি সব পণ্যের জাহাজে ভর্তি। আর একটু সামনে গিয়ে দেখলো শহরের কয়েকজন একত্রিত হয়ে কি যেন ষড়যন্ত্রের জাল গুনছে। কাছে গিয়ে শুনতে পেল তারা চাচ্ছে জাহাজের মালামাল সস্তায় কিনতে। সবাই পণ্যের মূল্য কম বলবে যাতে পণ্যের মালিক বাধ্য হয়ে তাদেরকে কম দামে মালগুলো দিয়ে দেয়। সিদ্ধান্তের পর একসাথে গেল বিক্রেতার কাছে। মালের দাম বলল কম। বিক্রেতা এত কম দামে বিক্রি করতে রাজি হলো না। বিক্রেতা বলল, এত কম দামে দিব না। ব্যবসায়ীরা বলল, বিক্রি করে দাও, নাইলে আমরা যাচ্ছি, তবে ঘন্টাখানিক পর আবার আসবো, ততক্ষণে নিশ্চয়ই বিক্রির সিদ্ধান্ত নেবে। এই বলে ব্যবসায়ীরা চলে গেল। ব্যবসায়ীরা চলে যাওয়ার পর পণ্যের মালিকের কাছে বুদ্ধিমান যুবক এলো। সে তো সব ঘটনা দেখেছিল, তাই সে ব্যবসায়ীকে বলল, ওরা যে দাম বলেছে তার চেয়ে বেশি অর্থ দিয়ে আমি কিনবো। 1 লাখ দেরহাম দিব তোমাকে, তবে শর্ত হলো আমি বিকালে তোমার টাকাটা দেব। পণ্যের মালিক রাজি হয়ে গেল। মালগুলো তাকে দিয়ে দিল। ঘণ্টাখানিক পর ষড়যন্ত্র ব্যবসায়ীরা ফিরে এলো, এই আশা যে মালিক বাধ্য হয়ে তাদের কাছে সস্তায় মাল বিক্রি করবে। কিন্তু এসে তো তারা হতবাক। ক্রেতার মালিক বলল যে সব মাল বিক্রি হয়ে গেছে। এ কথা শুনে পাগলের মতন হয়ে হয়ে ক্রেতাকে খুঁজতে শুরু করলো। আর তাকে যখন খুঁজে পেল, যুবক তখন নিজের পরিচয় দিল এবং বলল, মালগুলো বিক্রি করব। যদি তোমরা কিনতে না চাও তাহলে অন্য শহরে নিয়ে বিক্রি করব। ব্যবসায়ীরা যখন দেখলো মালগুলো হাতছাড়া হয়ে যাবে, বাধ্য হয়ে তারা 2 লক্ষ টাকায় কিনলো। যুবককে টাকা বুঝিয়ে দিল। যুবক পণ্যের মালিককে 1 লক্ষ টাকা দেরহাম বুঝিয়ে দিয়ে লাভের 1 লাখ দেরহাম নিয়ে বন্ধুদের জন্য খাবার দাবার কিনে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিল। আর ফেরার পথে শহরের দরজায় লিখলো, বুদ্ধিমাত্রা ও মেধার একদিনের মূল্য 1 লাখ দেরহাম। এরপর সে তার বন্ধুদের ওখানে গেল। সবাই তার খুব প্রশংসা করলো এবং সেই দিনটি তারা বেশ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কাটালো। চতুর্থ দিনের সূর্য সবার চোখে পড়লো। ঘুম ভেঙে গেল 4 বন্ধুর। এবার রাজপুত্রের পালা। তাকে আজ বাইরে গিয়ে বন্ধুদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। বন্ধুরা তাকে বলল, তুমি তো বলেছিলে তকদিরে বা ভাগ্যে হলো সবকিছুর উপরে, তো তুমি শহরে যাও এবং নিজের ভাগ্য পরীক্ষা করো। শাহজাদা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে শহরের দিকে রওনা হলো। নিয়তির কি নীলা খেলা, ঠিক সেই দিনই সকালে ওই শহরের বাচ্চা মারা গেল। জনগণ এবং সেনারা বাচ্চার লাশ দাফন করার জন্য নির্দিষ্ট কবরস্থানে নিয়ে যাচ্ছিল। রাজপুত্র অনিশ্চিতভাবে ওই কাতারে সামিল হয়ে গেল। সবাই কান্নাকাটি করছিল আর সে অপলক ভাবে তাদের দিকে তাকাচ্ছিল। কেননা বাচ্চার মৃত্যুতে তার কান্না করার কোনো মানেই নেই। সে বরং ভাবছিল কিভাবে বন্ধুদের জন্য খাবারের আয়োজন করা যায়। সেনাপ্রধান যখন দেখলো রাজপুত্রের মাঝে কান্নাকাটি করার কিংবা কোনো রকম ভেঙে পড়ার চিন্তা মাত্র নেই, তখন সে বিরক্ত হলো এবং রাজপুত্রকে অনুসরণ করতে লাগলো। তার কাছে গিয়ে বলল, প্লিজ বলো কে তুমি, কেন তুমি দুঃখের দিনে কান্না করলে না কিংবা আমাদের বাচ্চাকে সম্মান দেখাচ্ছ না? তুমি কি গোয়েন্দা? এই বলে কয়েকজন সেনাকে আদেশ দিল যুবককে ধরতে বেঁধে কারাগারে নিয়ে আটকে রাখতে। তাই করা হলো। পরের দিন শহরে গণ্যমান্য লোকেরা একসাথে হলো। আর নতুন বাচ্চা নির্বাচন করার জন্য তার কোনো পুত্র সন্তান ছিল না যে যেন তার ক্ষমতায় বসতে পারে। সেজন্য এই সমাবেশ। পরে ঠিক করলো রাজ্যের যে কোনো একজনকে বাদশা বানাবে, কিন্তু যার মন্তব্য করা হলো তার ব্যাপারে কোনো না কোনো অভিযোগ উঠলো। এইভাবে একটা হইচই সৃষ্টি হলো। বাচ্চা নির্বাচন উল্টাপাল্টা হয়ে গেল। তখন সেনাপ্রধান মুরব্বীদের অনুমতি নিয়ে বলল, এই বিষয়টা যতই শান্তশিষ্টভাবে মিটমাট করা যায় ততই ভালো। কেননা গতকাল আমি সাহেব তাপ অনুষ্ঠান থেকে একজন গুপ্তচরকে আটক করেছি। এখন সে কারাগারে আছে। তোমরা যেভাবে চিৎকার চেঁচামেচি করছো তার কানে তো সব চলে যাবে। মুরব্বীদের একজন আশ্চর্য হয়ে বলল, গোয়েন্দা, যাও তাড়াতাড়ি তাকে নিয়ে আসো এখানে। তখন তারা তাড়াতাড়ি করে যুবক শাহজাদাকে নিয়ে এলো এবং রুমে এর দরজা বন্ধ করে দিল। শহরের এক মুরব্বী তাকে জিজ্ঞাসা করলো, কোথা থেকে এসেছো? গোয়েন্দাগিরি করছো কেন? তখন রাজপুত্র বলল, গোয়েন্দা? কে গোয়েন্দা? আমি রাজপুত্র। আমার শহর তোমাদের শহরের পাশেই। আমার বাবা মারা যাওয়ার পর আমার ভাই আমার বিরুদ্ধে বিদ্রোহীন করে ক্ষমতা কেড়ে নিয়েছিল, তাই আমি আমার জীবন রক্ষার স্বার্থে পালিয়ে এসেছি। আসার পথে আরো 3 জনের সাথে পরিচয় হয়। তাদের সাথে তোমাদের এই শহরে এসেছি আমি।
তারা এখন আমার অপেক্ষা আছে। আমার খাওয়া দাওয়ার আয়োজন করার কথা ছিল। এখানের মধ্যে কয়েকজন ব্যবসায়ী ছিল। তারা শাহজাদাকে দেখে চিনতে পারলো এবং বলল ও সত্য বলছে। আমরা বেশ কয়েকবার তাকে তার বাবার পাশে দেখেছি। এই কথা শুনে মুরব্বীদের মাঝে একটা হইচই সৃষ্টি হলো। নিজেদের ভিতরে পরামর্শ করার কিছুক্ষণ পর তারা বলল, এই আজ থেকে আমাদের বাদশা সব থেকে বেশি উপযোগী। আল্লাহ যেন এই যুবককে আমাদের বাচ্চারা এর জন্য এই শহরের ভিতরে পাঠিয়েছি। মুরব্বীরা বলল, আজ থেকে আমাদের বাদশা। সবাই মুরব্বীর কথা একমত হলো। এভাবে অত্যন্ত সহজে যুব রাজপুত্র বাদশা নির্বাচিত হয়ে গেল। ওই দেশের নিয়ম ছিল, যেই বাদশা নির্বাচিত হতো তাকে প্রথম দিন সাদা হাতির পিঠে করে পুরো শহর ঘুরানো হতো, যাতে মানুষজন তাদের নবনির্বাচিত বাচ্চাকে চিনতে পারে। যুবক বাচ্চা যখন হাতির পিঠে করে ঘুরতে ঘুরতে শহরের দরজায় পৌঁছালো, দেখলো তার বন্ধুদের কেউ সেখানে নেই। বাদশা একজনকে আদেশ দিল, ওই দরজায় লিখে রাখো, জ্ঞান, বুদ্ধি, চেষ্টা, প্রচেষ্টা এবং সৌন্দর্য তখনই ফল বয়ে আনে আল্লাহর ইচ্ছা, অর্থাৎ তার অনু যখন তার সাথে থাকে। আমি একদিনই বাচ্চা হয়ে গেলাম, তাই আমার এই বক্তব্যের পক্ষে বাস্তব প্রমাণ। হাতির পিঠে করে ঘুরে বেড়ানোর সময় আনুষ্ঠানিকতা শেষে যুবক বাচ্চা ফিরে গেল প্রাসাদে। নিজের শাহী আসনে বসলো এবং প্রথমে সেনাদেরকে পাঠালো নিজের বন্ধুদেরকে তার প্রাসাদে নিয়ে আসতে। তার বন্ধুরা সৈন্য সমস্ত দেখে ভয় পেয়ে গেল। কিছুই বুঝতে পারলো না তারা। আতঙ্কিত হয়ে তারা প্রাসাদে ঢুকে তাদের চোখ ছানাবড়া হয়ে গেল। তাদের বন্ধু প্রাসাদের আসনে বসে আছে। বাদশাহ বন্ধুদের খোঁজখবর নিয়ে পুরো ঘটনা তাদের কাছে খুলে বলল। বন্ধুরা পুরা কাহিনী শুনে ভীষণই খুশি হলো এবং তাকে আন্তরিকতা জানালো। এভাবে আলাপ আলোচনা শেষে তরুণ বাদশাহ তার বুদ্ধিমান বন্ধুর ব্যবসায়ী ছেলেকে মন্ত্রী বানালো। সুন্দর যুবক বন্ধুকে প্রচুর অর্থ সম্পদ দিল, যাতে অন্য কোনো অঞ্চলে গিয়ে কাজকর্ম করতে পারে। আর কৃষকের ছেলে যুবককে তার সেনাবাহিনীতে নিয়োগ দিল। তো যাই হোক, আমি এই প্রথম এত বড় গল্প তৈরি করেছি। আমার অনেক কষ্ট হয়েছে গল্পটা তৈরি করতে। আপনারা ভিডিওটি দেখেন ঠিকই, কিন্তু একটু লাইক করেন না, কমেন্ট করেন না। আমি আশাবাদী যে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।